হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমরা এর আগে যত ক্লাস শুরু করেছি প্রত্যেকটা ক্লাসের শুরুতেই বারবার তোমাদের যেটা বলেছি যে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করো। আবারও বলছি প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করো। আচ্ছা, মেইন আমরা যেখানে চলে আসছি সেটা হলো আজকের টপিকে দেখো মেকানিক্স 2 বলে লেখা আছে। আসলে মেকানিক্স 2 বলে ওরকম আলাদা কোনো চ্যাপ্টার্স তো নেই, জানো। মেকানিক্সের এতগুলো চ্যাপ্টার্স, প্রায় 8-10-12টা চ্যাপ্টার্স। তো সবকটা চ্যাপ্টার্সকে আলাদা আলাদা করে না পড়িয়ে আমরা মেকানিক্সের আন্ডারে ইন্ডিভিজুয়াল টপিকসগুলোকে ইম্পর্টেন্স অনুযায়ী পড়ানোর চেষ্টা করেছি। তো আজকে আমরা যেটা করাবো তোমাদের মেনলি সেটা হলো ইউনিফর্ম সার্কুলার মোশন। দেখো, এই ইউনিফর্ম সার্কুলার মোশন মানে কি? ইউনিফর্ম সার্কুলার মোশন মানে হলো যখন একটা অবজেক্ট একটা অ্যাক্সিস অথবা একটা পয়েন্টের রেসপেক্টে রোটেট করছে। ধরো মনে করো এটা একটা সার্কুলার অরবিট, এটা এর সেন্টার। এইখানে একটা অবজেক্ট এখানে রিভলভ করছে। আর একটা জিনিস, কোনো একটা অবজেক্ট মনে করো এর অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করছে। দুটো সিচুয়েশনকেই আমরা ইউনিফর্ম সার্কুলার মোশন দিয়ে এক্সপ্লেন করতে পারি। যদি এই কেসটাতে খেয়াল করো, মনে করো একটা কোনো একজন ব্যক্তি একটা দড়ি দিয়ে বা একটা থ্রেড দিয়ে একটা কোনো অবজেক্টকে এভাবে ঘোরাচ্ছে কোনো একটা পয়েন্টে, যে অবজেক্টটার মাস আমরা এম বলে ধরে নিলাম। এই মাসটা যখন ঘুরছে তখন এর একটা পার্টিকুলার স্পিড আছে ভাবতে পারি। এবার এই স্পিডটা যখন এখানে আসবে এটা এই বরাবর কাজ করবে, যখন এখানে থাকবে এই বরাবর কাজ করবে। এই যে এই বরাবর বলতে কোন বরাবর বা দিক কোনটা হবে? তোমরা মনে রাখবে এই দিক ক্যালকুলেট করতে গেলে, ইউনিফর্ম সার্কুলার মোশনের দিক ক্যালকুলেট করতে গেলে যে পয়েন্টে দিক বা ডাইরেকশন নিতে হয় সেই পয়েন্টে প্রথমে আমাদের একটা ট্যানজেন্ট ড্র করতে হয়। তাহলে এই ট্যানজেন্ট ড্র করলাম, যদি এই পয়েন্টকে ইমাজিন করি তাহলে ট্যানজেন্ট এটা হবে। তাহলে এই ট্যানজেন্ট হলো ওর স্পিডের ডাইরেকশন। আচ্ছা, আর ভ্যালু কত স্পিডের? ভ্যালু দেখো প্রত্যেকটা কেসে আমরা ভি লিখে রেখেছি। তার মানে ইউনিফর্ম সার্কুলার মোশনের একটা বেসিক ক্রাইটেরিয়া হলো এটার স্পিডগুলো সব সেম হবে। কিন্তু দেখো স্পিডের সাথে যদি এবার ডাইরেকশন পার্টটাকে অ্যাড করি, ডাইরেকশন পার্ট কিন্তু প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এখানে যেটা ভেলোসিটি থাকছে সেই ভেলোসিটি কিন্তু আর সেম নেই, তার মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ভেলোসিটি যখন চেঞ্জ হয় তখন আমরা বলতে পারি যে এখানে অ্যাক্সিলারেশন হচ্ছে। তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশনে কিন্তু ভেলোসিটি চেঞ্জ হয় এবং এখানে একটা অ্যাক্সিলারেশন থাকে। তো এই ইউনিফর্ম সার্কুলার মোশন রিলেটেড কয়েকটা বেসিক টপিক আমরা একটু জেনে নেব, বা কয়েকটা বেসিক কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি। প্রথম হলো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। কি এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন যাকে আমরা বাংলায় বলি অভিকেন্দ্র ত্বরণ। জিনিসটা কি দেখো, একটা অবজেক্টকে একটা দড়ি দিয়ে এভাবে ঘোরাচ্ছি। যদি আমি দড়ি দিয়ে না ঘোরাতাম তাহলে আমরা দেখতে পেতাম ওই অবজেক্টটা বাইরের দিকে ছিটকে গেছে। তাহলে এই যে বাইরের দিকে ছিটকে গেছে, যাচ্ছে না কেন? কারণ আমি দড়ি দিয়ে ওটাকে টেনে রেখেছি। এই যে দড়ি দিয়ে ওটাকে টেনে রেখেছি, এই যে টানটা, এই টানটা হলো সেন্ট্রিপিটাল ফোর্স। ওকে, আর যদি আমরা ফোর্স ইকুয়াল টু এম এ ফর্মুলা বলতে পারি বা ভাবতে পারি, তাহলে ফোর্স থাকলে একটা অ্যাক্সিলারেশনও থাকবে। তাহলে এই অ্যাক্সিলারেশনটাই হলো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তাহলে সার্কুলার মোশনের ক্ষেত্রে যদি রেডিয়াস আর হয়, একটা অবজেক্ট এম থাকে, তাহলে তার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনটা কিন্তু টুয়ার্ডস দ্য সেন্টার কাজ করবে। এটাকে আমরা এ দিয়ে যদি এখন লিখি। আচ্ছা, এর সাথে সাথে দেখো সবসময় সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন যেহেতু টুয়ার্ডস দ্য সেন্টার থাকছে, তাহলে এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের সাথে সেন্ট্রিপিটাল ফোর্সও থাকছে। এই সেন্ট্রিপিটাল ফোর্স তার মানে এফ ইকুয়াল টু এম এ, এই এফটা হলো আমার সেন্ট্রিপিটাল ফোর্স। আমরা ক্যালকুলেশন থেকে জানতে পারি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এ এটা হলো ভি স্কোয়ার বাই আর। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কি হয়? ভি স্কোয়ার বাই আর। ভি মানে এর ভেলোসিটি, আর মানে যে রেডিয়াসে এটা ঘুরছে। তাহলে দেখো সেন্ট্রিপিটাল ফোর্স এম ইন্টু এ, এম হলো এর মাস, এ মানে ভি স্কোয়ার বাই আর, দ্যাট ইজ সেন্ট্রিপিটাল
অ্যাক্সিলারেশন। এইবার এই ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এগুলো থেকে মাঝে মধ্যে কোশ্চেন, ডাইরেকশন বেসড কোশ্চেনও হতে পারে। কিরকম? মনে করো আমরা কি বললাম যে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন হল টুয়ার্ডস দ্য সেন্টার, আর সেন্ট্রিপিটাল ভেলোসিটি, যেটা ভেলোসিটি কিভাবে হবে, দিস ইজ দ্য ট্যানজেন্ট অন দ্য পাথ। তাহলে এই ট্যানজেন্টের সাথে সবসময় রেডিয়াসটা পারপেন্ডিকুলার হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন এটা কিন্তু সবসময় পারপেন্ডিকুলার। নেক্সট, এই সেন্ট্রিপিটাল ফোর্সকে বলা হচ্ছে নো ওয়ার্ক ফোর্স। কেন সেন্ট্রিপিটাল ফোর্সকে নো ওয়ার্ক ফোর্স বলি? ওয়ার্ক ইকুয়াল টু আমরা কি ফর্মুলা জানি? এর আগে ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারসে আমরা দেখিয়েছি ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু সাম কস থিটা। এই কস থিটার থিটাটা হলো দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। আমরা ধরে নিলাম আমার একটা অবজেক্ট এই জায়গা থেকে এই পর্যন্ত আসলো, তাহলে একটা সার্টেন ডিসপ্লেসমেন্ট পেলাম, কিছু একটা ফোর্স আছে ধরো এফ পেলাম। এইবার প্রশ্ন হলো কস থিটাটা কত? যেহেতু ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন কিভাবে বের করতে হবে না, ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন মাথায় রাখতে হবে এই ভেলোসিটির মতোই হয়, মানে ট্যানজেন্ট বরাবর, আর অ্যাক্সিলারেশন বা ফোর্সের ডাইরেকশন এদিকে। তাহলে ডিসপ্লেসমেন্ট আর ফোর্স অ্যাঙ্গেল কত? সেম 90 ডিগ্রি হবে। তাহলে এখানে থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এটা কস 90, কস 90-র ভ্যালু 0, তাহলে ওয়ার্কটা 0। ঠিক এই কারণের জন্যই এই সেন্ট্রিপিটাল ফোর্সকে বলা হয় হলো নো ওয়ার্ক ফোর্স। তো এই সেন্ট্রিপিটাল ফোর্সের সাথে সাথে সেন্ট্রিফিউগাল ফোর্সের একটা কনসেপ্ট আমাদের জানা খুব প্রয়োজন। আমরা আগে বলেছিলাম যে যখন একটা থ্রেডের মাথায় বা একটা সুতোর মাথায় একটা অবজেক্টকে নিয়ে ঘোরালে পরে টুয়ার্ডস দ্য সেন্টার যে ফোর্সটা কাজ করবে সেটা হলো সেন্ট্রিপিটাল ফোর্স। তো কয়েকটা সেন্ট্রিপিটাল ফোর্সের এক্সাম্পল যদি বলতে হয়, কোনগুলোকে বলবো না, ধরো আর্থের চারদিকে মুন বা চাঁদ ঘুরছে, তাহলে চাঁদ এবং পৃথিবীর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স এটা কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্স। আচ্ছা, আমরা যে পৃথিবীর উপর দাঁড়িয়ে আছি, আমরা পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছি না, তার কারণ হলো পৃথিবী আমাদেরকে টানছে এর সেন্টারের দিকে। এই পৃথিবী এবং আমাদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন এটাও কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে প্রশ্ন হলো সেন্ট্রিফিউগাল মানে অপকেন্দ্র বল কোনটা? এই সেন্ট্রিফিউগাল বা অপকেন্দ্র বলটা হলো এই যে বলছিলাম দড়িটা ঘোরাচ্ছি, সেন্ট্রিপিটাল বা অভিকেন্দ্রের জন্য ওটা সেন্টারে আটকে আছে, কিন্তু যদি ছেড়ে দিলে কি হতো, ওটা বাইরের দিকে চলে যেত। এই বাইরের দিকে যে ফোর্সের জন্য যাবে সেই ফোর্সটাকেই বলে সেন্ট্রিফিউগাল বা অপকেন্দ্র বল। এবার এখানে একটা মজার ব্যাপার, আমি যতক্ষণ না ঘোরাচ্ছি ততক্ষণ কিন্তু বাইরের দিকে যে বলটা মানে অপকেন্দ্র বলের কোনো রকম এক্সিস্টেন্সের প্রশ্নই আসছে না। এই কারণে বলা হয় যে সেন্ট্রিফিউগাল ফোর্সের এক্সিস্টেন্সটা তখনই থাকবে যদি সেন্ট্রিপিটাল ফোর্স থাকে। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স না থাকলে শুধু সেন্ট্রিফিউগাল ফোর্স কখনোই নিজে নিজে তৈরি হয় না। তো এই কারণের জন্যই সেন্ট্রিফিউগাল ফোর্সকে বলা হয় যে এটা একটা সিউডো ফোর্স বা কাল্পনিক বল বা অলিক বল। এবার সেন্ট্রিপিটাল ফোর্সের বেশ কিছু এক্সাম্পল আমরা দেখলাম, সেন্ট্রিফিউগাল ফোর্সের কিছু এক্সাম্পল বা অ্যাপ্লিকেশন দেখব। ধরো দুধের মধ্যে থেকে মাখন বের করে নেওয়া হচ্ছে, কিভাবে করা হবে? প্রথমে ওই দুধের মধ্যে কিছু একটা যন্ত্রপাতি দিয়ে দুধের মধ্যে এরকম ফাটানো হবে। ফাটানো বলতে আসলে একটা চাকার মতো জিনিস থাকে, যেটাকে আমরা সায়েন্সের ভাষায় সেন্ট্রিফিউজ বলি। তো সায়েন্সের ভাষাটা বাদ দিচ্ছি। একটা চাকার মতো জিনিস থাকে, একটা লাঠি দিয়ে ওটাকে স্ট্যান্ডের মতো থাকে, ওটাকে ঘোরাতে হয়। ঘোরালে কি হয়, এরকম বাইরের দিকে একটা ফোর্স কাজ করবে, ওই ফোর্সটা কি করে দুধের মধ্যে থেকে বাটার বা মাখনটাকে বাইরে বের করে দেয়। তো অ্যাকচুয়ালি যন্ত্রটা হলো সেন্ট্রিফিউজ। এই একই সেন্ট্রিফিউজের কনসেপ্টে আমরা ওয়াশিং মেশিন দেখেছি, এই ওয়াশিং মেশিনও কিন্তু কাজ করে সেন্ট্রিফিউজের কনসেপ্টে বা সেন্ট্রিফিউগাল ফোর্সের কনসেপ্টে। চলো নেক্সট টপিকে। ওকে, এই সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিফিউগাল ফোর্সের সাথে ফ্রিকশনকে মিশিয়ে আমরা দুটো জিনিস করতে পারি। এক হলো কোনো সাইক্লিস্টের মোশনকে এক্সপ্লেন করতে পারি, আর হলো
কোনো ফোর হুইলার রাইডার যদি থাকে সেই ফোর হুইলার রাইডারের মোশনকেও এক্সপ্লেন করতে পারি। তো প্রথমে আমরা একজন সাইকেল রাইডারের মোশনকে দেখব। দেখো, একজন সাইকেল রাইডার যখন চলে তখন দেখবে যদি কোনো এরকম বাঁকওয়ালা পথ হয় তখন সাইকেল রাইডার কিন্তু সোজা হয়ে সাইকেল চালাতে পারে না। সাইকেল রাইডারকে কিন্তু তখন এই পারপেন্ডিকুলার বা নর্মালের রেসপেক্টে একটা সার্টেন অ্যাঙ্গেল করে সাইকেল চালাতে হয়। আমরা ধরলাম যে সাইকেল রাইডার পারপেন্ডিকুলার না হয়ে এরকম সার্কুলার যদি রোড হয়, ও যদি এই সার্কুলার রোড এরকম আমার রেসপেক্টে ভাবো, এক্সকিউজ মি, আমার রেসপেক্টে ভাবলে আমরা যদি এরকম একটা সার্কুলার পাথে যদি লেফট সাইডে আমরা সাইকেলটা চালাতে চাই, আমরা লেফট সাইডে সাইকেল চালাতে গেলে দেখবে আমাদের বডিকে একটু লেফটে ইনক্লাইন করতে হয়। তো পারপেন্ডিকুলার বা নর্মালের রেসপেক্টে যদি লেফট সাইডে আমি থিটা কোণে অ্যাঙ্গেল করি বা থিটা কোণে ইনক্লাইন করি, সেই অ্যাঙ্গেলটাই আসলে এখানে বোঝানো হচ্ছে থিটা। দেখো তাহলে কি হচ্ছে, সাইক্লিস্ট আমরা যদি ধরে নিই যে একটা আর রেডিয়াসের পথে এভাবে সাইক্লিস্ট মুভ করছে, তাহলে এখানে আমরা দুটো জিনিস ধরছি। আমাদের যে সাইক্লিস্ট আছে সে যে রাস্তাতে মুভ করছে সেই রাস্তাটা রেডিয়াস হলো আর, এবং ওই সাইক্লিস্ট নর্মালের সাথে কত ডিগ্রি না থিটা অ্যাঙ্গেল করে তার সাইকেলকে বেন্ড করে চালাচ্ছে। তো এখানে আমরা দুটো জিনিস এখান থেকে দেখব। এই সাইক্লিস্ট এই রোডে ম্যাক্সিমাম কত ভেলোসিটি নিয়ে চলতে পারে। সাইক্লিস্ট এই রোডে ম্যাক্সিমাম যে ভেলোসিটি নিয়ে চলে তার ফর্মুলা হবে স্কোয়ার রুট অফ মিউ আর জি। মিউ মানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, যাকে আমরা ঘর্ষণ গুণাঙ্ক বলি, আর মানে হলো রেডিয়াস, আর জি তো জানো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর এই সাইক্লিস্টকে কত ডিগ্রি বেন্ড করতে হবে সেই অ্যাঙ্গেলটা বের করা যায় এই ফর্মুলা থেকে, tan থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। ভি আর জি সব জানো, ভি হলো ওর কত ভেলোসিটি নিয়ে চলছে। আচ্ছা, এইবার যদি আমরা কোনো একটা কন্ডিশনে দেখতে চাই যে একজন সাইক্লিস্ট ম্যাক্সিমাম কতটা বেন্ড করে চালাতে পারে, দেখো সাইক্লিস্ট সবচেয়ে বেশি যে স্পিডে যাবে যদি সেই স্পিডে টার্ন নেয় তাহলে ওকে সবচেয়ে বেশি টার্ন নিতে হবে, মানে ইনক্লাইন্ড হতে হবে। তাহলে সেক্ষেত্রে tan থিটা এম, থিটা এম মানে হলো এখানে ম্যাক্সিমাম কতটা অ্যাঙ্গেলে ও ইনক্লাইন্ড হলো, ইকুয়াল টু ভি এম স্কোয়ার বাই আর জি। ভি স্কোয়ার বাই আর জিটা এটা জাস্ট চেঞ্জ হয়ে ভি এম স্কোয়ার হলো, কারণ এটা হলো ম্যাক্সিমাম ভেলোসিটি। ও যদি ম্যাক্সিমাম ইনক্লাইন্ড হয় তাহলে ওকে ম্যাক্সিমাম ভেলোসিটিতে যেতে হচ্ছে, আর নিচে আর জি যা আছে আর আর জি ফিক্সড। এই ভি এম স্কোয়ার এর ভি এম মানে এটা, এই ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি মিউ আর জি, নিচে আর জি আছে, এটাকে কাটলাম তাহলে পড়ে থাকলো হলো শুধু মিউ মানে ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে একজন সাইক্লিস্ট ম্যাক্সিমাম কতটা বেন্ড করতে পারে সেটা যদি বের করতে হয় বা বেন্ড করতে হয়, তাহলে সেটা বের করার জন্য কি হয়, tan থিটা এম ইকুয়াল টু মিউ, এই ফর্মুলা আমাদের ইউজ করতে হয়। তো এর একটা অ্যাপ্লিকেশন আমরা এখানে দেখে নেব। দেখো, একজন সাইকেল আরোহী ঘন্টায় 18 কিলোমিটার বেগে 20 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে চলছে। উলম্ব দিক থেকে এর নতির পরিমাণ কি? তো উলম্ব দিক থেকে এর নতির পরিমাণ মানে এই যে tan থিটা বা থিটা যেটা বের করা হচ্ছিল, এই থিটা বা tan থিটা কিন্তু মাথায় রাখবে পুরো সবটাই উলম্ব দিকের সাপেক্ষে। এই উলম্ব দিকের সাপেক্ষে বলতে কি রকম, মানে এই অঙ্কটাতে 18 কিলোমিটার বেগে যাচ্ছে 20 মিটার ব্যাসার্ধের রাস্তা, এই মনে করো আমার আর, এটা হলো 20 মিটার, আর এর বেগ কত ভি, ভি হলো 18 কিলোমিটার পার আওয়ার। আমাদের বের করতে হবে সাইকেল আরোহী যে আছে সে পারপেন্ডিকুলারের রেসপেক্টে কতটা ইনক্লাইন্ড আছে। ওকে, তাহলে এখানে আমাদের প্রথম কাজ দেখো, আর এর ভ্যালুটা ইন এসআই মিটারে আছে, আর ভি যেটা আছে দেখো 18 কিলোমিটার পার আওয়ার, এই ভি বা ভেলোসিটিটাকে আমাদের প্রথমে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। আমরা আগেও শিখেছি যে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কিলোমিটার পার আওয়ার থেকে এটাকে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে তো মিটার পার সেকেন্ড হলো, দ্যাট ইজ 18 কাটলে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমরা কি পেলাম, এটা পেলাম আমরা ভি। আর আমাদের কাছে আছে 20 মিটার,
আমাদের এই যে নতি যদি থিটা বের করতে হয় তাহলে সেক্ষেত্রে আমার ট্যান থিটার ফর্মুলা কি? ট্যান থিটার ফর্মুলা দেখো জাস্ট আগের পেজে আমরা করে এসেছি। ট্যান থিটা মানে ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এখানে ট্যান থিটা ইকুয়াল টু হবে ভি স্কোয়ার বাই আর জি। এবার ভ্যালু বসালাম। ভি স্কোয়ার মানে ভি কত? 5, তাহলে 5 স্কোয়ার দ্যাট ইজ 25 ডিভাইডেড বাই আর এর ভ্যালু কত? ও 20 মিটারের রাস্তায় ঘুরছে, তাহলে 20 ইন্টু জি কত? জি এর কোনো ভ্যালু দেওয়া নেই। এবার জি এর ভ্যালু যেমন দেওয়া থাকবে তেমন, আমরা জি এর ভ্যালু ক্যালকুলেশনের সুবিধার্থে 10 ধরে নিলাম। তাহলে 5 দিয়ে কাটো, 5 5 5 4 5 2, তাহলে 1/8। তাহলে এক্ষেত্রে আমার থিটা বেরোলো কত? থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/8। আশা করি কোনো প্রবলেম নেই। ওকে, নেক্সট পেজে চলো। আচ্ছা, এইবার যেটা আছে সেটা হলো, দেখো হেডিং করা আছে অ্যাঙ্গেল অফ ব্যাংকিং। এই অ্যাঙ্গেল অফ ব্যাংকিং পড়তে গেলে এখানে আসলে একটা 4 হুইলারের কথা বলা হচ্ছে। দেখবে কোনো বড় রাস্তা, বিশেষত কোনো হাইওয়েতে যখন টার্নিং থাকে, হাইওয়ে টার্নিং এর ক্ষেত্রে দেখা যায় যে রাস্তার একটা দিকে একটু নিচু, একটা দিকে একটু উঁচু। প্রথম কথা হলো, এই যে ইনক্লাইন প্লেনের রেসপেক্টে রাস্তার একটা দিকে নিচু একটা দিকে উঁচু, এই যত ডিগ্রি কোণে এইভাবে থাকে এটাকে বলা হচ্ছে হলো অ্যাঙ্গেল অফ ব্যাংকিং। আমার প্রথম প্রশ্ন হলো, এই অ্যাঙ্গেল অফ ব্যাংকিং কেন থাকে? দেখো সাইকেলের ক্ষেত্রে যখন এরকম ভাবে একটা সাইকেল যাচ্ছে, লেফটে টার্ন নিতে হবে, তাহলে লেফটে টার্ন নেওয়ার সময় ওর একটা ফ্রিকশনাল ফোর্স থাকে প্লাস সেন্ট্রিপিটাল ফোর্স থাকে। এই ফ্রিকশনাল ফোর্সের জন্য সাইকেলটা পড়ে যায় না। এবার আমার যদি কোনো একটা জায়গাতে একটা 4 হুইলার গাড়ি ঠিক এইভাবে যদি যেতে থাকে, তাহলে এই রাস্তার আউটসাইডটা যদি উঁচু থাকে, তাহলে কি হয়, আমার রাস্তাটাকে মানে গাড়িটাকে এরকম বাইরের দিকে স্কিড করা থেকে আমার গাড়িকে রক্ষা করবে। তাহলে এক্ষেত্রেও এই যে অ্যাঙ্গেল অফ ব্যাংকিং যদি এটা থিটা হয়, তাহলে এখানেও ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, সেম ফর্মুলা। দেখো ফর্মুলা এই সাইক্লিস্টের ক্ষেত্রেও যেটা এসেছিল, 4 হুইলারের ক্ষেত্রেও একই আসলো। সরি, তো ফর্মুলা যাই হোক না কেন, তোমাদের এটা মাথায় রাখতে হবে যে ক্যালকুলেশন প্রসিডিওর কিন্তু অবশ্যই ডিফারেন্ট। তো আমাদের তো কোনো ক্যালকুলেশন প্রসিডিওরের মধ্যে যাওয়ার প্রয়োজন নেই এমসিকিউ এর জন্য, তাহলে আমরা মনে রাখবো যে এর ফর্মুলা একই, সেম আগেরটার মতোই, ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। আচ্ছা, এই পেজটা আর বলি, সেন্ট্রিফিউগাল ফোর্সের এক্সাম্পল, এটা তোমাদের বেশ খানিকটা আগে বলে রাখা হয়েছে। সেন্ট্রিফিউজ, বাটার এক্সট্রাকশন, লোয়ারিং অফ জি আর ফ্ল্যাটেনিং অফ আর্থ পোল, এই দুটোকে এক্সপ্লেন করা হয়েছে আগেই। এই দুটোকে এবার বলি। এই লোয়ারিং অফ জি বলতে কি বোঝায়? যখন আর্থ তার যে মুভমেন্ট বা তার যে রোটেশনকে যদি বাড়িয়ে দেয়, আর্থের রোটেশন বাড়লে পরে এম ভি স্কোয়ার বাই আর, তাহলে ভিটা বেড়ে গেল। ভি বেড়ে যাওয়া মানে সেন্ট্রিপিটাল ফোর্স বেড়ে গেল, সেন্ট্রিপিটাল ফোর্স বেড়ে গেল মানে সেন্ট্রিফিউগাল ফোর্সও বেড়ে গেল। সেন্ট্রিফিউগাল ফোর্স বেড়ে যাওয়াতে কি হচ্ছে দেখো, সেন্ট্রিফিউগাল ফোর্স কোন দিকে কাজ করে? বাইরের দিকে কাজ করে। আর স্মল জি এর যে ভ্যালুটা থাকে, সেই স্মল জি সবসময় টুয়ার্ডস দ্য সেন্টার অফ আর্থ থাকে। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স যত বেড়ে যাবে তত জি এর ভ্যালু কমে যাবে। নেক্সট হলো ফ্ল্যাটেনিং অফ আর্থ পোল। আচ্ছা, আর্থের একটা শেপ থাকে, আমরা জানি আর্থের ইকুয়েটরটা একটু মোটা, পোল দুটো একটু চাপা থাকে, এটার কারণও কিন্তু এই সেন্ট্রিফিউগাল ফোর্স। নেক্সট, আচ্ছা এটা অঙ্ক দেখো, 30 মিটার ব্যাসার্ধের একটি অনুভূমিক সমতল রাস্তার বাঁকে একটি মোটর গাড়ি সর্বোচ্চ কত বেগে চলতে পারে? রাস্তা ও টায়ারের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। তো তোমরা দেখো, ঠিক এর আগে একটা ফর্মুলা দেখেছিলে, ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, এটা একটা ফর্মুলা ছিল। আর একটা ফর্মুলা ছিল ভি এম ইকুয়াল টু স্কোয়ার রুট অফ মিউ আর জি। আচ্ছা, এই ম্যাক্সিমাম কত স্পিডে চলতে পারে বা সর্বোচ্চ কত বেগে চলতে পারে সেটা জানার জন্য আমার এই ফর্মুলা ইউজ করতে হবে। এই ফর্মুলাতে মিউ কত? ঘর্ষণ গুণাঙ্ক 0.5, তাহলে স্কোয়ার রুট অফ
মিউ এর জায়গাতে বসালাম 0.25 ইন্টু রেডিয়াস কত, রেডিয়াস দেখো 30 মিটার ব্যাসার্ধের, এসআইতে আছে এসআইতে দিলাম, জি এর ভ্যালু এখানে কিছু গিভেন নেই, তো সেজন্য আমরা আপাতত 10 ভাবলাম। 10 ভাবার পর এরপর এবার দেখতে হবে এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটাই। নেক্সট। আচ্ছা, এইবার দেখো এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলোকে একটু মনে করার চেষ্টা করো। আমরা এর আগে যেগুলো একমাত্রিক গতি ছিল সেখানে ভি, ইউ, এ, টি এগুলো পেয়েছিলাম। ভি মানে কি? ভি মানে ছিল অন্তিম বেগ বা ফাইনাল ভেলোসিটি, কিন্তু একমাত্রিক গতিতে। যখন রোটেশনাল মোশন হবে, রোটেশনাল মোশনে কিন্তু এইটাকে ওমেগা 2 দিয়ে লেখা হবে। ইউ মানে প্রাথমিক বেগ, রোটেশনাল মোশনে ওটা ওমেগা 1 দিয়ে লেখা হবে। আর এ মানে ওখানে ছিল অ্যাক্সিলারেশন বা ত্বরণ, এখানে আমাদের এটা এ নয়, অ্যাকচুয়ালি আলফা দিয়ে জেনারেলি লেখা হয়। তাহলে এই আলফাটা হলো কি না অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, আর টি মানে টাইম, সব ক্ষেত্রে একই। তাহলে এক্ষেত্রেও কিন্তু সমস্ত অঙ্ক বা সিস্টেম একই হবে। আর এই দুটো জিনিস যেটা দেখানো হয়েছে এটা হলো লিনিয়ার ভেলোসিটির সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটির রিলেশন, ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর। আর লিনিয়ার অ্যাক্সিলারেশনের সাথে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনেরও একটা রিলেশন, এ ইকুয়াল টু আলফা ক্রস আর। এই জায়গা থেকে মেইনলি তোমাদের অঙ্ক আসবে। কিরকম অঙ্ক আসবে একবার দেখে নাও। দেখো, কোনো বস্তুকণা 25 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 2 rps, আর টি নয় এটা অ্যাকচুয়ালি আরপি, rps কম্পাঙ্কে ঘুরলে মিটার পার সেকেন্ড এককে তার ত্বরণ কত। এইটার হিসাবটা কি বলছে দেখো, 25 সেন্টিমিটার হলো এর ব্যাসার্ধ, মানে আর আছে, 2 rps কম্পাঙ্কে মানে সেকেন্ডে এর বেগ এতটা হচ্ছে, তাহলে এখান থেকে আলফা পাবো, তারপর আলফা আর আর থাকলে এখান থেকে আমরা ত্বরণ এ ক্যালকুলেশন করতে পারবো। নেক্সট, আরেকটা প্রবলেম দেখো, কোন কণার কৌণিক গতিবেগ ওমেগা দেওয়া আছে, কণাটির স্থানাঙ্ক ভেক্টর এটা আর ইকুয়াল টু একটা ভ্যালু গিভেন আছে, বলছে রৈখিক গতিবেগ কত হবে। তো রৈখিক গতিবেগ মানে আমরা কি জানি, আমাদের কি বের করতে হবে, রৈখিক গতিবেগ মানে ভি বের করতে হয়। রৈখিক গতিবেগ মানে কি, ভি বের করতে হবে। কি করে বের করব, একটু আগেই দেখো ভি ইকুয়াল টু লেখা ছিল ওমেগা ক্রস আর, ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর। তাহলে এখানে ওমেগা আর আর এর ক্রস গুণ করব। এবার এই ওমেগা আর আর এর ক্রস গুণের ক্ষেত্রে একদম এটা এখন একটু করি, কেন করছি, কারণ যাতে তোমাদের সেই প্রথমে ভেক্টর অংশটা একটু মনে পড়ে সেজন্য। তাহলে ভি ইকুয়াল টু যদি ওমেগা ক্রস আর হয়, তাহলে আগে কে, আগে ওমেগা পরে আর। তাহলে আগে যদি ওমেগা হয় তাহলে আগে ওমেগার ভ্যালুটা নিয়ে নি, 3i মাইনাস 4j প্লাস কে। তাহলে আই জে কে, ওকে। তাহলে 3 মাইনাস 4 আর কে হলো এদের কোএফিসিয়েন্ট, এই 3 নিলাম, এই মাইনাস 4 নিলাম, আর এই 1 নিলাম। আচ্ছা, আর কি আছে, 5 মাইনাস 6 অ্যান্ড প্লাস 6, এই 5, এই মাইনাস 6 অ্যান্ড এই প্লাস 6, মানে শুধু 6। আচ্ছা, এবার এটার ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পারছো এটা হলো ডিটারমিনেন্টের ক্যালকুলেশন। রুল কি ছিল ডিটারমিনেন্টের, প্রথম যেটা আছে আই, এই নিয়ে নিলাম আই, নেওয়ার পর এই আই এর সাথে সাথে এর হরাইজন্টাল আর ভার্টিক্যাল লাইন দুটো বাদ, প্রথমে এই দুটো ক্যালকুলেশন। তার মানে আমরা যদি শুরু থেকে হিসাব করি, -4 × 6 মাইনাস অফ দিস, তার মানে -24 মাইনাস, এটা কত হবে, মাইনাসে মাইনাসে +6, এই ক্যালকুলেশন হবে। তো এইভাবে ক্যালকুলেশন করতে থাকবে, যেটা আনসার হবে সেটা এর সাথে কোনো একটা ম্যাচ করবে। এটা যেহেতু আমি শুধু ক্যালকুলেশন প্রসিডিওরটা করলাম, ক্যালকুলেশন করে আর ভিডিওর সময় বাড়াবো না। পরেরটা দেখো, একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত কি হবে।
তো এই কৌণিক বেগ ব্যাপারটা কি একটু দেখো। কৌণিক বেগ যাকে আমরা সাধারণত এই ওমেগা দিয়ে লিখে থাকি। কি এই ওমেগা? ওমেগা মানে তার আগে একটা জিনিস একটু দেখে নাও, তোমাদের বোঝার সুবিধার্থে বলি। ধরো এই হলো একটা সার্কুলার পাথ। এই সার্কুলার পাথে আমার একটা অবজেক্ট এখান থেকে পি পয়েন্টে আছে, কিউ পয়েন্টে গেল, ধরো এখানে ছিল, এখানে এলো, ও ধরা যাক এই থিটা অ্যাঙ্গেল ট্রাভেল করলো। কতটা টাইমে? আমরা যদি ধরি ওটা টি টাইমে থিটা অ্যাঙ্গেল ট্রাভেল করে, তাহলে এক্ষেত্রে কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু আমরা বলবো থিটা বাই টি। এবার যদি তোমরা মিনিটের কাটার কথা ভাবো, আচ্ছা মিনিটের কাটার ক্ষেত্রে মিনিটের কাটা কত সময়ের মধ্যে পুরো একটা বার পাক খায়? মিনিটের কাটা পুরো একবার পাক খেতে এর সময় লাগে হলো 1 ঘন্টা। তাহলে মিনিটের কাটার ক্ষেত্রে টোটাল অ্যাঙ্গেল ট্রাভেল হলো 2 পাই বাই 1 ঘন্টা, ওটা ঘন্টাটা ঘন্টাই থাকুক, ধরো 1 লিখলাম। এবার চলে আসি ঘন্টার কাটার ক্ষেত্রে কৌণিক বেগ। ঘন্টার কাটার ক্ষেত্রে কৌণিক বেগ কি করে বের করব? সেই ও তো 2 পাই অ্যাঙ্গেল ট্রাভেল করে, কিন্তু কত ঘন্টার মধ্যে? ঘন্টার কাটা মোট 12 ঘন্টার মধ্যে একবার ট্রাভেল করে, তাহলে সেজন্য এখানে ডিভাইডেড বাই 12 হলো। এবার এই দুটোর অনুপাত বের করতে বলেছে। এই দুটোর অনুপাত মানে তাহলে হবে দিস ইস টু দিস, মানে 1/1 ইস টু 1/12, তার মানে 12:1। তাহলে এইটা হবে আমাদের আনসার। আচ্ছা নেক্সট দেখো আরেকটা। একটি বস্তুকণা স্থির কৌণিক বেগ নিয়ে ঘুরছে, ঘূর্ণনকালে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সঠিক? আচ্ছা যদি একটা বস্তুকণা স্থির কৌণিক বেগ নিয়ে ঘোরে, তাহলে পরে আমরা আগে নিচের দিকগুলো থেকে দেখি। ধরো যদি ধরে নি যে এইটা ঠিক, ভরবেগ ধ্রুবক যদি ঠিক বলে ভাবি, ভরবেগ ধ্রুবক কি ঠিক হতে পারে? কারণ আমরা প্রথমেই দেখেছিলাম ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে ভেলোসিটি যেটা, তার কিন্তু ডাইরেকশন প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ হচ্ছে। তাহলে ডাইরেকশন চেঞ্জ হওয়া মানে বেগের মান একই থাকতে পারে, কিন্তু টোটাল বেগ যেটা বা অ্যাজ এ হোল বেগ ভেক্টর, সেটার পরিবর্তন হচ্ছে। আর বেগ পরিবর্তন হওয়া মানে ভরবেগও পরিবর্তন হবে, তাই ভরবেগ ধ্রুবক একথা আমরা বলতে পারি না। আচ্ছা অপশন বি তে যাও, শক্তি ভরবেগ উভয়ই ধ্রুবক। ভরবেগ তো ধ্রুবক নয়, তাই উভয়ই ধ্রুবকও কখনো হতে পারে না। ওকে, এবার দেখি শক্তি সংরক্ষিত হয় কিনা। অবশ্যই শক্তি সংরক্ষণ সূত্র কাজ করবে। যে কোনো মেকানিক্যাল সিস্টেমে শক্তি সংরক্ষণ সূত্র অবশ্যই কাজ করে। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার হবে শক্তির সংরক্ষণ। আচ্ছা এইবার এই টপিকের মধ্যে থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ ছোট ছোট অংশটা বলে আমরা আমাদের এই টপিকটা শেষ করব। প্রথম হলো আরপিএস। এই আরপিএসটা কি? আরপিএস এর পুরো ফর্ম হলো রেভলিউশন পার সেকেন্ড। তো রেভলিউশন পার সেকেন্ড মানে হলো একবার রেভলিউশন মানে মোট কত ডিগ্রি? 360 ডিগ্রি, কিন্তু ওটাকে আমরা যদি রেডিয়ানে নিই তাহলে হবে 2 পাই। আর টাইম কত? 1 সেকেন্ড, তাহলে 2 পাই/1, এর ইউনিট হবে রেডিয়ান পার সেকেন্ড। আরপিএম কি? আরপিএম হলো রেভলিউশন পার মিনিট। এই রেভলিউশন পার মিনিট মানে একবার রেভলিউশন মানে কত? 2 পাই পার মিনিট। 1 মিনিট মানে আবার কত সেকেন্ড? এটাকে যদি সেকেন্ডে নিয়ে যায়, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তার মানে হবে এটা পাই/30, এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখান থেকে এই আরপিএস আর আরপিএম। আচ্ছা এখান থেকে আমরা তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হলো ওই যে সমস্ত গতির সূত্রগুলো ছিল, আমরা গতির সূত্রগুলো এই ইউনিফর্ম সার্কুলার মোশনে এসে দেখেছি গতিসূত্রগুলো একটু পরিবর্তন হয়েছে। দেখতে পাচ্ছ এইগুলো ছিল আমার গতিসূত্র। এই গতিসূত্র থেকে আমরা এখন একটা অঙ্ক তোমাদের দেখাবো। তার আগে আরেকটু বলি, এই ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর এর ওমেগা এবং আর দেওয়া থাকবে, ভি বের করতে হতে পারে। আলফা এবং আর দেওয়া থাকবে, এ বের করতে হতে পারে। এগুলো সব ভেক্টরের ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশন হিসাবে মনে রেখো। আচ্ছা এবার এখান থেকে কিভাবে অঙ্ক হতে পারে একটা অঙ্ক একটু দেখো।
একটি বস্তুর প্রাথমিক কৌণিক বেগ ফাইভ RPM ও অন্তিম কৌণিক বেগ 10 RPM। 10 সেকেন্ডে এটি এটির কত কৌণিক সরণ হবে? ধরো এই হলো আমার অঙ্ক। তাহলে এই একটা অঙ্ক এখন করে দিচ্ছি, এটার সাথে এটা প্রথমে দেখি কোন ফর্মুলার সাথে ম্যাচ করে। দেখো, প্রাথমিক কৌণিক বেগ দেওয়া আছে মানে ω1, কত দেওয়া আছে? 5 RPM। অন্তিম কৌণিক বেগ মানে ω2, মানে এটা হলো 10 RPM। টাইম কত? 10 সেকেন্ড। বের করতে বলেছে কত কৌণিক সরণ হবে, মানে থিটার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো এটা কি করে করা যেতে পারে? দেখো, ω1 আছে, ω2 আছে, টি আছে, থিটা ক্যালকুলেট করতে হবে। তার মানে বোঝাই যাচ্ছে আমার এই প্রথম ফর্মুলাটাই নিতে হবে। কোন ফর্মুলা নেবে? আচ্ছা, এখানে তোমাদেরকে যেটা করতে হবে আলাদা করে, সেটা হলো আলফার ভ্যালুটা কিছু করতে পারো কিনা দেখো। আলফা এস। আচ্ছা, আমরা কি কি ফর্মুলা জানি একবার একটু দেখে নাও। ω2 = ω1 প্লাস আলফা ইন্টু টি। আমাদের এখানে যেটা আছে সেটা হলো ω2 আছে, ω1 আছে, টি আছে। তাহলে এখান থেকে আমরা আলফা বের করতে পারবো, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে থিটা। 1 নম্বর গেল। তাহলে এই জায়গা থেকে ডাইরেক্টলি হচ্ছে না। নেক্সট ফর্মুলায় চলে এসো। থিটা = ω1 টি হাফ AT। এক্ষেত্রেও আমার কি দরকার? আলফা দরকার, হচ্ছে না। আরেকটা দেখো, ω2 স্কোয়ার = ω1 স্কোয়ার প্লাস 2 আলফা এস। তাহলে কোনো একটা ফর্মুলা থেকে আমরা ω2 ω1 টি থেকে ডাইরেক্টলি থিটা বের করতে পারছি না। তাহলে এক্ষেত্রে আমাদের দুটো ফর্মুলা ইউজ করতে হতে পারে। এই দুটো ফর্মুলা কি করে ইউজ করব? দুটো ফর্মুলা ইউজ করা বলতে, দেখো, ω1 ω2 আর টি, ω1 ω2 আর টি, এখান থেকে আলফাটা প্রথমে বের করে নেব। এই আলফার ভ্যালু যখন হয়ে গেল, আমার তো ফাইনালি থিটা বের করতে হবে। তাহলে এই থিটা বের করতে গেলে এবার এই যে কোনো আইদার ওপরেরটাতে বা নিচেরটাতে এই ভ্যালুগুলোকে পুট করলে এই ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে অঙ্কটা একটু বড় হবে, জানি না এমসিকিউ এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, কিন্তু এরকম টাইপের অঙ্ক প্র্যাকটিস করতে পারো, কারণ এখান থেকে কিছু আসতে পারে। দেখো নেক্সট। আচ্ছা, ইউনিফর্ম সার্কুলার মোশনে আমরা এর বাইরে আর কোনো টপিকসে যাচ্ছি না। এরপর যেটা আছে ইউনিফর্ম সার্কুলার মোশনের নেক্সট ভার্সন মানে অ্যাডভান্স ভার্সন, যেটা 11-12 এর ক্লাসে আছে। তো 11-12 এর এক্সামের জন্য যে পার্টগুলো আছে, এই অংশটা 9-10 এবং 11-12 বোথ তোমরা মানে দু ধরনের স্টুডেন্টরাই করবে। 11-12 এর জন্য যেগুলো এক্সট্রা হবে আমরা পরের ক্লাসের সাথে অ্যাড করে নেবো। তো এই ক্লাসটা এখানে এন্ড হচ্ছে।